আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, যারা প্রাইমারি ও নিবন্ধনের প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমি বলেছিলাম যে আপনাদের জন্য নিয়মিত ক্লাস নেব। আবার প্রথম শিটের আজকের ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম শিট অর্থাৎ লেকচার 1-এ যে বিষয়টা আছে সেটা হলো বাস্তব সংখ্যা। প্রাইমারিতে যদিও আমরা এমসিকিউ পূরণ করি, তারপরেও আমরা বেসিক থেকে প্রত্যেকটা ম্যাথ শেখার চেষ্টা করব। বেসিক থেকে ম্যাথ শিখে আমরা অতি অল্প সময়ে কিভাবে সকল অঙ্কের সমাধান করা যায় সেটা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যদি সাথে থাকেন তো অবশ্যই আপনারাও খুব কম সময়ে প্রাইমারির জন্য বা নিবন্ধনের জন্য প্রযোজ্য যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে পারবেন। আশা করি আপনারা সকলেই সাথে থাকবেন। আমরা আজকে যে টপিকটা আলোচনা করব, আমাদের আজকের টপিকটা হলো বাস্তব সংখ্যা। আমাদের লেকচার 1। আমি টোটালি আপনাদেরকে 21টা লেকচার দিব। আজকে আমরা আলোচনা করব লেকচার 1 নিয়ে। আর লেকচার 1 এর বিষয়টা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যার সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব না। আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের প্রথম শীটে রয়েছে বা 1 নম্বর লেকচারে রয়েছে। আমাদের 1 নম্বর লেকচারে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হলো সংখ্যা বা অঙ্ক, তারপরে মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বর্গ সংখ্যা আর বিভাজ্য সংখ্যা। তাহলে আমরা দেখি আমাদের আজকের পয়েন্টগুলো কি কি। আজকের পয়েন্টের 1 নম্বরে আছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা থেকে সংখ্যা এবং অঙ্ক, সংখ্যা এবং অঙ্ক আছে প্রথম টপিক। 2 নম্বরটা আছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। 3 নম্বরে আছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। আমরা এগুলো একটু নোট করে নেই, আমাদের এগুলো কিন্তু অবশ্যই শেখা হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। 4 নম্বরে আছে বর্গ সংখ্যা, আর 5 নম্বরে আছে বিভাজ্যতা। তাহলে আমরা এই 5টা টপিক নিয়ে আমাদের লেকচার 1 সাজিয়েছি। এই 5টা টপিকের উপরে আজকে আমরা আলোচনা করব। আমাদের 1 নম্বর টপিক হচ্ছে সংখ্যা এবং অঙ্ক, 2 নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা, 3 নম্বর হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, 4 হচ্ছে বর্গ সংখ্যা, 5 হচ্ছে বিভাজ্যতা। তো সংখ্যা আলোচনা করার আগে আমরা একটু খেয়াল করব যে এই সংখ্যা শব্দটার আসছে কোথা থেকে, বা আমরা একটু খেয়াল করব এই সংখ্যাটাকে কয় ভাগে ভাগ করা যায়। সংখ্যাটাকে 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা। তাহলে এই সংখ্যাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব বা জটিল সংখ্যা। এখন এই অবাস্তব বা জটিল সংখ্যা থেকে প্রাইমারি বা নিবন্ধনে আমাদের এ পর্যন্ত কোনো কোর্সে নিয়ে আসেনি, এজন্য আমরা এই অবাস্তব বা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব না। আমরা আজকে আলোচনা করব শুধু বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা কিন্তু সংখ্যারই একটা অংশ। এখন আমরা প্রথম থেকে আলোচনা শুরু করি। আমাদের প্রথমে জানতে হবে অঙ্ক কাকে বলে। অঙ্ক বলতে বোঝায় ওই সকল প্রতীককে যার দ্বারা সংখ্যা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা সহজে এই কথাটা বলতে পারি সংখ্যা প্রকাশক প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। খেয়াল করবো আমরা একটু লিখে নিই এটা। সংখ্যা প্রকাশক যে প্রতীক রয়েছে সেগুলোকে অঙ্ক বলা হয়। তাহলে অঙ্ক হচ্ছে সংখ্যা প্রকাশক প্রতীক। এই অঙ্ক প্রকাশ করার জন্য আমরা 2 প্রকারের অঙ্ক ব্যবহার করে থাকি। একটা হচ্ছে প্রধান অঙ্ক আর একটা সহকারী অঙ্ক। প্রধান অঙ্ক বলতে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে বলা হয় প্রধান অঙ্ক। এখানে 1 2 3 4 5 6 7 8 9। আর সহকারী বলতে শূন্যকে বোঝানো হয়। এই প্রধান বলা হচ্ছে এই কারণে তার নির্দিষ্ট মান আছে, কিন্তু সহকারীর কোনো নির্দিষ্ট মান নেই। সহকারীর মান প্রকাশ করতে গেলে অন্য আরেকজনের সাহায্য প্রয়োজন হয়। যেহেতু অন্য আরেকজনের সাহায্য প্রয়োজন হয় এই জন্য ওকে বলা হচ্ছে সহকারী। আর যেহেতু ওই অন্যগুলো যে 1 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে এইগুলোকে বলা হচ্ছে প্রধান অঙ্ক, কারণ তাদের নির্দিষ্ট মান রয়েছে। এখন তাহলে আমরা অঙ্ক কয়টা পাচ্ছি? এখানে পাচ্ছি 9টা আর এখানে 1টা। তাহলে অঙ্ক পাচ্ছি মোট 10টা। তাহলে অঙ্ক হলো যা দ্বারা সংখ্যা প্রকাশ করা হয় তাকে অঙ্ক বলা হয়। আর এই অঙ্ক আছে মোট 10টা, একটা সহকারী আর বাকি 9টা প্রধান অঙ্ক।
এখন এই অঙ্কগুলো দ্বারা সংখ্যা গঠিত হতে পারে। তাহলে সংখ্যার সংজ্ঞাটা আমরা বলতে পারি এক বা একাধিক অঙ্ক পরস্পর পাশাপাশি বসে যে অর্থ প্রকাশ করে তাকে সংখ্যা বলে। এক বা একাধিক, এক বলতে শুধু একটা দিয়ে এক বোঝানো যায়, দুই দিয়ে এখানেও একটা ব্যবহার করে আমি একটা সংখ্যা দুই বোঝাচ্ছি, এভাবে তিন বোঝাতে পারি। আবার এক তিন, এই এক তিন পাশাপাশি বসে 13 বোঝাচ্ছে, দুইটা অঙ্ক পাশাপাশি বসেছে, এটাকে বলা হচ্ছে একটা সংখ্যা, এটাও কিন্তু একটা সংখ্যা। আবার দুই শূন্য লিখলে হচ্ছে এই যে শূন্য সহকারীটাও কিন্তু আসছে। এই শূন্যর মানটা একটু খেয়াল করবো, শূন্য যদি আমি শুধু শূন্য বসাই তার কোনো মান নাই, কিন্তু এর আগে যদি এটা 4 বসিয়ে দিই তাহলে এটা 40 হয়ে যায়। অর্থাৎ এর আগে কোনো কিছু বসিয়ে দিলে যে মান হয়ে যাচ্ছে, এই জন্য একে সহকারী বলা হয়ে থাকে। তাহলে অঙ্ক হচ্ছে এই 9টা এবং এই একটা 10টা সংখ্যা বলতে এই 9টা অঙ্ক এবং এই একটা দ্বারা গঠিত যতগুলো প্রতীক ব্যবহার করা যাবে সেগুলোকে সব সংখ্যা বলে। তাহলে অঙ্ক এবং সংখ্যার ধারণাটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখব আমাদের 2 নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যায় আসার আগে আমরা একটু বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা কাকে বলে আমরা একটু খেয়াল করি। বাস্তব সংখ্যা বলতে ওই সকল সংখ্যাকে বোঝানো হয় যাদের বর্গ করলে, আমি সহজেই বোঝানোর চেষ্টা করছি, যাদেরকে বর্গ করলে ধনাত্মক মান পাওয়া যাবে। বর্গ মানে কি? স্কয়ার করা। স্কয়ার করলে কি হবে? একটা পজিটিভ মান আসবে। তাহলে এই সংখ্যাকে বলা হবে বাস্তব সংখ্যা। এখানে যে সংখ্যাকে বর্গ করা হবে তাকেই বলা হবে বাস্তব সংখ্যা। যেরকম আমি 4 এর বর্গ করি, 4 এর বর্গ করলে কত হয়? 16। তাহলে এই যে 4 এর বর্গ করে প্লাস একটা 16 মান পেয়েছি, তাহলে এই 4 কে বলা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। ঠিক একইভাবে যদি -6 এর বর্গ করি, -6 এর বর্গ করি তাহলে হয় 36। এটাও কিন্তু একটা প্লাস বা পজিটিভ মান। তাহলে এখানে একটা পজিটিভ মান পাচ্ছি, এই কারণে এই -6ও কিন্তু একটা বাস্তব সংখ্যা। এখন আমরা এটা যদি আলাদাভাবে একটা সংজ্ঞা দিতে চাই, সেটা হচ্ছে সকল ধনাত্মক এবং ঋণাত্মক যত সংখ্যা আছে, ধনাত্মক এবং ঋণাত্মক অর্থাৎ এই যে মাইনাস থেকে প্লাস মাঝখানে 0, যদি একটা সংখ্যা রেখা টানি তাহলে এই এর মাইনাস থেকে অর্থাৎ নেগেটিভ অংশ থেকে পজিটিভ অংশে যত সংখ্যা আছে সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। আর যদি এটা আরেকটু অন্যভাবে বলার চেষ্টা করি তাহলে আমরা একটা বলতে পারি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলছে, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলছে। আমরা আরো একটা সংখ্যা বলতে পারি যে যে সকল সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক মান পাওয়া যায় সেই সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের টপিকের উল্লেখযোগ্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এবারের যে বিষয়টা সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি আগে জানতে হবে, মৌলিক সংখ্যা কি এবং এই মৌলিক সংখ্যা থেকে কোন ধরনের প্রশ্নগুলো এসে থাকে। আমরা সবাই একটু বোঝার চেষ্টা করব যে এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এটা অবশ্যই বোঝার চেষ্টা করব যে এখানে কি বলতে চাচ্ছে। মৌলিক সংখ্যা কি আগে সেটা আমরা জেনে নিই। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যায় আমরা বলতে পারছি যে যে কোনো একটা সংখ্যা ওই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। আমি যদি এখানে একটা সংখ্যা লিখি, সাপোজ আমি 11 লিখলাম, 11কে যদি আমি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তা ভাগ করা যায় না, মানে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। অন্য কোনো সংখ্যা বলতে যে দশমিক দিয়ে ভাগ করা যাবে এরকম কিছু না, কিন্তু পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 11কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, আবার ওই সংখ্যা মানে 11 দ্বারাও কিন্তু ভাগ করতে পারি। এছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা 11কে ভাগ করা যায় না। যেহেতু অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা 11কে ভাগ করা যায় না, এই কারণে 11কে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝছি? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় না সেই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যা থেকে অ্যাভেলেবল প্রশ্ন এসে থাকে। আমরা প্রায় প্রতিটা পরীক্ষায় 2টা 3টা কমপক্ষে একটা তো থাকেই, বেশি করে 2টা 3টা 5টা পর্যন্ত থেকে থাকে মৌলিক সংখ্যা থেকে। তো এই মৌলিক সংখ্যা থেকে যে কোন ধরনের প্রশ্নগুলো থাকতে পারে আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নেব মৌলিক সংখ্যা
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা যদি 2 হয়, এর আগে তো আরেকটা সংখ্যা আছে 1। তাহলে 1 কি সংখ্যা? 1 কিন্তু কোনো মৌলিক সংখ্যা না, একে স্বতন্ত্র একটা স্থান দেওয়া হয়েছে। সংখ্যা যে বিভাজন আছে সেখানে একটা স্বতন্ত্র স্থান দেওয়া আছে। তাহলে 1 কে আমরা কখনোই মৌলিক সংখ্যা বলবো না, আমরা কি বলবো? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। আবার এই 2 কে আরেকটা ভাবে সংজ্ঞায়িত করা যায়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এই 2 ব্যতীত আর কোনো জোড় মৌলিক সংখ্যা কিন্তু নাই। তার মানে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা কত হবে? সবচেয়ে ছোট, একটু এই পয়েন্টগুলো আমরা লিখে নেব। সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা, বিজোড় মৌলিক সংখ্যা 3। তাহলে আমরা প্রথমে বললাম সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, সবচেয়ে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, আর সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা 3। এখন আমরা ধারাবাহিকভাবে সংখ্যাগুলো জানার চেষ্টা করব। অনেক সূত্র আছে, সূত্রের মাধ্যমে অনেকভাবে মৌলিক সংখ্যা মনে রাখা যায়। তো আমি আশা করব আপনারা সূত্রের মাধ্যমে না, কোন সূত্রের মাধ্যমে না, সরাসরি 1 থেকে 100 পর্যন্ত যত সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত এই 100টা সংখ্যা মনে রাখা আমার মনে হয় খুব বেশি কষ্ট হবে না। এই 100টা সংখ্যার ভিতর সবগুলো তো আর মৌলিক না। 100টা সংখ্যার ভিতর কয়টা? 25টা সংখ্যা মৌলিক আছে। এই 25টা সংখ্যা মুখস্থ করে রাখা আমার মনে হয় যে কোনো চাকরি প্রত্যাশী ভাই বোনের জন্য কষ্টকর হবে না। তাহলে আপনারা যেটা করবেন যে এই 25টা সংখ্যা অবশ্যই মনে রাখতে পারবেন। আর যদি মনে রাখেন বা মুখস্থ করে রাখেন, তাহলে দেখবেন 1 সেকেন্ডের ভিতরে আপনি দেখা মাত্রই অ্যানসার করবেন। আর 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো থেকেই কিন্তু প্রাইমারি, নিবন্ধন বা দশম থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষা আছে সেখানে এসে থাকে। তাহলে সেখানে যে প্রশ্নগুলো আসছে 1 থেকে 100 পর্যন্ত মাত্র 25টা মৌলিক সংখ্যা মুখস্থ করলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা 25টা মৌলিক সংখ্যা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। আমি লিখে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে একটু লিখে নেবেন যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং সেগুলো কি কি। প্রথমে আমরা লিখি 2 মৌলিক সংখ্যা, কিন্তু আমি লিখছি 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। এই 25টা মৌলিক সংখ্যা আপনি যদি মনে রাখতে পারেন, মুখস্থ করে রাখতে পারেন, এটা যদি আপনি ধারাবাহিকভাবে একটু যাওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার 2-1 বার পড়লে মুখস্থ হয়ে গেছে। আর যখন মুখস্থ হয়ে যাবে, আপনার জন্য একেবারে ইজি মনে হবে যে এইসব ইজি কোর্সের পরীক্ষায় দিয়ে থাকে, এগুলো আমরা পারি না। অবশ্যই পারবেন আশা করি। তো এই যে 25টা মৌলিক সংখ্যা, এই 25টা মৌলিক সংখ্যা থেকে আমাদের বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। তো আমরা দেখি কোন টাইপের প্রশ্নগুলো এসে থাকে। প্রথমত দিয়ে দেয় 4টে সংখ্যা দেয়, ওই 4টে সংখ্যার ভিতরে কোনটি মৌলিক সংখ্যা। এখন যদি আপনাকে আমি বলি যে 57, 47, 69, আরেকটা লিখলাম 21, এই যে 4টা সংখ্যা, এই 4টার ভিতরে কোনটা মৌলিক সংখ্যা, এই 4টা সংখ্যার ভিতরে কোনটা মৌলিক সংখ্যা। আপনার যদি এটা জানা থাকে, অবশ্যই আপনি 47 ক্যান্সেল করবেন। তাহলে আপনি এটাকে কেন 47 ক্যান্সেল করছেন? কারণ আপনি জানেন যে 47 একটা মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো জানার জন্য আপনাকে কোনো সূত্র জানা লাগবে না, কোনো টেকনিক শেখা লাগবে না, আপনি সরাসরি মুখস্থ করে নেবেন। একেবারে ইজি, একেবারে শর্টকাট, এটাই একেবারে শর্টকাট। আমি শর্টকাটের পক্ষে না, তারপরেও বলছি যে এর মধ্যে শর্টকাট আর হয় না। 1 থেকে 100 পর্যন্ত জাস্ট মুখস্থ করে নেবেন, আর কিছু না। 25টা যে সংখ্যা আছে, 25টা সংখ্যা আপনি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা এভাবে প্রথমত প্রশ্ন দেখতে পারি। আরেকটা প্রশ্ন আসে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। তাহলে ওখানে 3টা মৌলিক সংখ্যা দেওয়া থাকবে, আর একটা মৌলিক সংখ্যা বাদে অন্য একটি সংখ্যা দেওয়া থাকবে, সেটা আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। এখন এখান থেকে আরো এক ধরনের কোশ্চেন থেকে থাকে, আমরা একটু খেয়াল করবো যে ধরেন আপনার পরীক্ষায় আসলো
43 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 43 থেকে 60 পর্যন্ত, একটু কথাটা একটু খেয়াল করবেন। 43 থেকে 60 পর্যন্ত আরেকটা কোশ্চেন, 43 থেকে 60 এর মধ্যে। তাহলে আমাদের দুইটা কোশ্চেন কিন্তু এখানে, একটা হচ্ছে 43 থেকে 60 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, আর একটা হচ্ছে 43 থেকে 60 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। তো প্রথমটা একটু বাংলা কথা বোঝার চেষ্টা করেন যে 43 থেকে 60 পর্যন্ত, মানে 43 থেকে 43ও নিতে হবে, 60ও নিতে হবে। 43 এবং 60 এই দুইটা নিয়ে এর ভিতর যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে 43 থেকে 60 পর্যন্ত যদি আমরা মৌলিক সংখ্যা হিসাব করি তাহলে এইগুলো হচ্ছে 60 তো মৌলিক সংখ্যা না, এটা একটা যৌগিক সংখ্যা। তাহলে 43, 47, 53 আর 59 এই চারটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যদি আপনাকে বলে যে 43 ও 60 এর মধ্যে, একটু খেয়াল করবেন যখন মধ্যে বলে তখন কিন্তু বাইরের অংশ বাদ পড়ে যায়। আপনাকে যদি বলা হয় যে ঘরের ভিতরে, তাহলে আপনি এই যে দরজার উপরে যে দাঁড়ায় আছে তাকে কিন্তু ধরবেন না, বা দেয়ালের উপরে যে দাঁড়ায় থাকে তাকে কিন্তু ধরবেন না। ধরবেন কি? যারা একেবারে ভিতরে আছে। তাহলে ভিতরে যারা আছে, তাহলে এই দুইটা হচ্ছে সীমানা। 43 আর 60 হচ্ছে সীমানা, এই সীমানার ভিতরে কারা আছে? তাহলে 43 কে তো ধরা যাবে না, যেহেতু সীমানা, সীমানাকে ধরা যাবে না। তাহলে কি করতে হবে? 43 বাদ এবং এই 60 এর মাঝে, তাহলে হচ্ছে তিনটা। তাহলে 43 থেকে 60 এর মধ্যে আছে তিনটা, 43 থেকে 60 পর্যন্ত এর ভিতরে আছে চারটা। এটা অবশ্যই বাংলা কথা বুঝে আপনারা অ্যানসার করার চেষ্টা করবেন। এখন আমরা আরেকটা কোশ্চেন দেখব। আপনাকে বলা হলো যে 60 থেকে 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। একটু খেয়াল করবো, 60 থেকে 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত, যোগফল কত, গুণফল কত বলতেই পারে। তারপর যোগফলও বলতে পারে, গুণফলও বলতে পারে, ভাগফলও বলতে পারে। তো 60 থেকে 80 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তার ভিতরে আমাদের বৃহত্তমটা এবং ক্ষুদ্রতমটা খুঁজতে হবে। তো আগে দেখি যে 60 থেকে মানে এখানে একটা সীমা আছে 60 আর 79 পরে 80। তাহলে 60 থেকে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম হচ্ছে 61 আর সবচেয়ে বড় বা বৃহত্তম হচ্ছে 79। তাহলে 79 আর 61 এর ভিতর পার্থক্য যদি আমাদের চাই, পার্থক্য মানে বিয়োগফল, বিয়োগফল হচ্ছে 18। যদি যোগফল চাইতো তাহলে আমরা যোগ করে দিতাম, যোগ করলে কত হয়? 140। তাহলে বিয়োগফল যদি চাই তাহলে হচ্ছে 18, যোগ করলে চাই হচ্ছে 140। আমাদের যেটা চাইবো আমরা সেটা অ্যানসার করব। এখন আমাদের এখান থেকে আরো এক ধরনের কোশ্চেন হতে পারে, যেটা একবার বিসিএস এ আসছে যে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে যাদের একক স্থানীয় অঙ্ক 9 তাদের যোগফল কত। তো একক স্থানীয় অঙ্ক 9 তাদের যোগফল কত? 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত মানে 7 এর উপরে 11 আছে, 11 এখানে 10 আর 60 পর্যন্ত মানে 61 এর আগে 60। তো এর ভিতরে শেষে একক স্থানীয় অঙ্ক মানে শেষেরটা 9, শেষেরটা 9 মানে 19 আছে, 29 আছে, আরেকটা আছে 59। তো এই 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক 9 আছে, 19, 29, 39, 49 আর 59। এর ভিতরে 39 আর 49 কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে বাকি তিনটা যোগ করলে কত হয়? 9 আর 3 9, 27 শূন্য, 5 6 7 8, 8 আর 2 10, 160। তাহলে বাকি তিনটা যোগফল কত হবে সেটা চাওয়া হয়েছে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যাদের 9 তাদের যোগফল কত 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা আছে তাদের মধ্যে। তাহলে আমরা অ্যানসারটা পাবো 160। এখন যদি আমাদের বৃহত্তম কোন সংখ্যা দিয়ে বলে যে এটা মৌলিক না যৌগিক, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব এটা একটু শিখে নেব। বৃহত্তম কোন সংখ্যাকে যদি বলে যে এটা মৌলিক না যৌগিক তাহলে কিভাবে নির্ণয় করব, তার আগে আমাদের আরেক দুইটা বিষয় শিখতে হবে। একটা হচ্ছে বর্গ সংখ্যা, একটা হচ্ছে বর্গ সংখ্যা, আরেকটা হচ্ছে বিভাজ্যতা। এই দুইটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমরা কিন্তু ওই মৌলিক সংখ্যাটা নির্ণয় করতে পারবো অত্যন্ত সহজে। তো বর্গ সংখ্যা বলতে ওই সকল সংখ্যাকে বোঝায় একই সংখ্যা আরেকবার দিয়ে গুণ করা, যেরকম 4 গুণ 4। তাহলে এই 4 কে আরেকবার দিয়ে গুণ করলাম হয়ে গেল 16। এই 16 কে বলা হয় একটা বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা।
তাহলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। আমি 1 থেকে 400 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে পূর্ণবর্গ সংখ্যা, আমি সেগুলো একটু লিখে দেবো, আপনারা একটু সেগুলো লিখে নেওয়ার চেষ্টা করবেন। পূর্ণবর্গ সংখ্যা তাহলে 1 4 9 16 25 36 49 64 81 100 121 144 169 196 225 256 279 89 324 361 400। এই 20টা সংখ্যা আমরা মনে রাখার চেষ্টা করব। এখন আপনি ধরে যে আপনার পরীক্ষায় আসছে যে 233 241, এই দুইটার ভিতরে কোনটা মৌলিক। তো আমি একটা শিখে দেবো আর একটা আপনারা করবেন যে সেটা মৌলিক নাকি যৌগিক। আমি 241 কে নির্ণয় করে দেখাবো যে এটা মৌলিক নাকি যৌগিক, আর আপনারা 233 বা 253 বা 257 এগুলো মৌলিক না যৌগিক সেগুলো বের করে দেখার চেষ্টা করবেন। এর আগে আমাদেরকে আরো একটা জিনিস শিখতে হবে। আমরা কিন্তু বর্গ সংখ্যাটা একটু মনে রাখবো, এটা বর্গ সংখ্যা কোনগুলো মনে রাখবো। এখন আমরা শিখব বিভাজ্যতা। বিভাজ্যতা কাকে বলে? বিভাজ্যতা মানে ভাগ করা যায়, ভাগ করা যাবে। তো আমরা মূলত শিখে নেব 2 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করা যায়, 3 দ্বারা, 5 দ্বারা, 7 এবং 11, এই 5টা দ্বারা শিখে নেব। বাকিগুলা আমরা সরাসরি ভাগ করে নেওয়ার চেষ্টা করব, যে সহজে এইগুলো দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আমরা কিভাবে বের করতে পারি। প্রথমে 2 দ্বারা ভাগ করা যায় কিনা কোনো সংখ্যাকে, কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা কিভাবে বুঝবো? শেষেরটা অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা বা শূন্য হয়, খেয়াল করব জোড় সংখ্যা বা শূন্য, জোড় সংখ্যা মানে 2 4 6 8 আর 0, এই পাঁচটার যে কোনো একটা যদি শেষে থাকে তাহলে সেটাকে বলবো 2 দ্বারা বিভাজ্য। যেমন আমি যদি লিখি 2 8 9 5 3 7 8, এই যে লাস্টে এটা লাস্টে কত 8, 8 কি এটা জোড় সংখ্যা অর্থাৎ এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে একে আমরা বলতে পারছি যে এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ তার লাস্টে 8 রয়েছে। এখন আমরা দেখব এই সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য কিনা। যে সংখ্যাটা লিখলাম সেটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিনা। তার নিয়ম হচ্ছে যে এখানে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সরাসরি যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করে যদি মিলে যায়, যে ভাগফল পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। যদি না যায় তাহলে হবে না। তো আমরা যোগ করি 2 আর 8 10 19 19 আর 5 24 26 আর 3 29 29 36 36 আর 8 44, 44 কে 3 দ্বারা ভাগ করা যায় না, মানে পূর্ণ কোনো মান পাওয়া যায় না। যেহেতু 44 কে ভাগ করে কোনো পূর্ণ মান পাওয়া যায় না, এই কারণে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। এখন যদি বলে যে এখানে একটা শূন্যস্থান দিল, এখানে একটা শূন্যস্থান দিল, যে এই শূন্যস্থানে কত বসালে 3 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখেন যে যোগ করে 44 হয়েছে, 44 এর কাছাকাছি কোন সংখ্যাটা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য? 44 এর পরে 45, তাহলে 45 এর সাথে কত লাগছে? 1 লাগবে, তাহলে এখানে 1 বসাই দিলে হবে। এখন যদি অপশনে 1 না থাকে, 1 বসাইলে কিন্তু অ্যানসার হয়ে যাচ্ছে, বাট অপশনে 1 নাই। 1 না থাকলে আমার 45 এর পরে কত আছে? 48, তো 44 থেকে 48 আসতে কত লাগে? 4 লাগে। তাহলে আমরা এখানে 4 বসাই দিলেও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে যোগফলগুলো, যে অঙ্কগুলো থাকবে, যে সংখ্যাটা থাকবে, তার যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। যেরকম আমি আরো একটা উদাহরণ দেই, 2 8 5, 2 8 5 এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো? তো আমি অঙ্কগুলো যোগ করব। প্রথমে 2 আর 8 10 আর 5 15, তো 15 কে তো 3 দ্বারা ভাগ করলে 5 হয়, পূর্ণ সংখ্যা পেয়ে গেছে, অর্থাৎ 285 3 দ্বারা বিভাজ্য। এবার আমরা যেটা দেখব সেটা হলো 5 দ্বারা বিভাজ্য কিনা। একদম সহজ হিসাব, 5 একদম সহজ। যে সকল সংখ্যার শেষের অঙ্কটা 0 অথবা 5, 0 অথবা 5 রয়েছে তারা 5 দ্বারা বিভাজ্য। এখানে যে সংখ্যাগুলো আছে এই একটাই মাত্র 0 অথবা 5 এর ভিতরে 5 রয়েছে, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য। আবার 100 রয়েছে, 400 রয়েছে, 225 রয়েছে, যার শেষেরটা এরকম আমি একটা সংখ্যা লিখলাম 2 5 7 8 9 3 4 3, এই যে সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য? শেষে কত আছে? 3 আছে, 0 অথবা 5 না, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য না। কিন্তু এখানে যদি একটা 5 থাকতো বা এখানে যদি আরেকটা 0 থাকতো তাহলে অবশ্যই বলতে পারতাম যে এটা 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ শেষেরটা যদি 0 অথবা 5 থাকে তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য।
7 দ্বারা বিভাজ্যটা সূত্র শেখার চাইতে কষ্ট করে একটু করে নেওয়াটা উত্তম। তো যে কোনো সংখ্যা আপনাকে যখন বলবে তখন অবশ্যই 7 দ্বারা সরাসরি অত্যন্ত সহজে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে শিখবো আমরা 11 দ্বারা বিভাজ্য কিনা। আমি একটা সংখ্যা লিখি 5 3 8 4। এই যে একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা। আমি শুধু এটাকে বলবো যে 11 দ্বারা বিভাজ্য কিনা, একটু বোঝার চেষ্টা করবেন, খেয়াল করবেন। প্রথমত আমাদের এদেরকে মার্কিং করতে হবে, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম মার্কিং করতে হবে। তাহলে মার্কিং করলাম, মার্কিং করার পরে এটা হচ্ছে জোড় সংখ্যক, এই বিজোড় সংখ্যক, আর এটা বিজোড় সংখ্যক। তাহলে দুইটা পাইছি বিজোড় আর দুইটা পাইছি জোড় সংখ্যক। বিজোড় অবস্থানে কত আছে? 5 আর আছে 8, আর জোড় অবস্থানে কত আছে? 3 আর 4। এখন আমি পৃথকভাবে এটা যোগ করব, এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 7। একটু খেয়াল করবো যে একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 7। তো এই দুইটা বিয়োগ করলে হয় 6। এখন কথা হচ্ছে বিয়োগ করলে যদি শূন্য হয় কখনো, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। কথাটা বোঝার চেষ্টা করবেন যে এই দুইটা বিয়োগ করে যদি শূন্য হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। আমি যদি এরকম 121 লিখি, 121 একটু খেয়াল করবো, 121 11 দ্বারা বিভাজ্য কিনা। এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, এটা তৃতীয় স্থান। তাহলে বিজোড় আছে এই দুইটাই, 1 আর 1, 1 যোগ 1 ইকুয়াল 2, আর জোড় অবস্থানে শুধু 2। এই 2 বিয়োগ করে দিলে শূন্য হয়, তাহলে এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য সংখ্যা। এরকম যত বড় সংখ্যায় আসুক না কেন, আপনি ক্রমিক নাম্বার এভাবে দিয়ে জোড় সংখ্যকে যারা আছে তাদের যোগফল আর বিজোড় সংখ্যকে যারা আছে তাদের যোগফল দুটো নির্ণয় করে যদি যোগফল শূন্য হয় তাহলে সেটাকে 11 দ্বারা বিভাজ্য সংখ্যা আপনি বলতে পারবেন। এখন এর আরো একটা কথা আছে যে শুধু 11 দ্বারা বিভাজ্য না, যদি এখানে বিয়োগফল 11 আসতো তাহলেও কিন্তু 11 দ্বারা বিভাজ্য। আবার যদি 22 আসতো, অর্থাৎ 11 এর গুণিতক যদি আসে, তাহলে সেটা 11 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তো আমরা সেই অঙ্কটাই চলে যাই। আমাদের যে মৌলিক সংখ্যা নির্ণয় করা ছিল 241, এই 241 মৌলিক সংখ্যা কিনা এটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে 241 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 241 এর যে ছোট 240 টা সংখ্যা আছে, এতগুলো দ্বারা ভাগ না করে আমরা কি করব, এর কাছাকাছি মানে কাছাকাছি ছোট যে পূর্ণ বর্গ সংখ্যা আছে সেটা নির্ণয় করব। পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা এর ছোট কত আছে দেখি তো, 241, তাহলে 225। 225 কত এর বর্গ? 15 এর বর্গ। তাহলে আমরা 15 কে নিব। এই 15 এর চাইতে ছোট মৌলিক সংখ্যা কত কত আছে একটু খেয়াল করি, 2 3 5 7 11 আর 13। এই 6টা সংখ্যা দ্বারা আমরা 241 কে ভাগ করব। 15 এর চাইতে ছোট যে মৌলিক সংখ্যাগুলো পাইলাম সেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করে যদি দেখি যে ভাগ করা যাচ্ছে তাহলে ও যৌগিক, আর যদি না যায় তাহলে সে মৌলিক। আবার একটু খেয়াল করি, এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা 225 পেয়েছিলাম, 225 ছিল 15 এর বর্গ, সেই 15 এর চাইতে ছোট মৌলিক সংখ্যাগুলো নিলাম। এখন এই 241 প্রথমত 2 দ্বারা বিভাজ্য না, কারণ লাস্টে আছে 1, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য না। আবার 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখি। 3 2 আর 4 6 আর 1 7, 7 কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 3 দ্বারাও বিভাজ্য না। এখন আমরা দেখব 5 দ্বারা, লাস্টে আছে 1 নেই তো, শূন্য বাস্তব নাই, তাহলে 5 দ্বারা বিভাজ্য না। আর 7 দ্বারা ভাগ করে দেখি, এক চান্সে 7 দ্বারা ভাগ করে দেখি কত হয়, 3 7 21, 3 1 31। এই 31 কে তো আর 7 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ একেও 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না। এখন 11 দ্বারা ভাগ করা যায় কিনা, এটা হচ্ছে একক, এটা হচ্ছে 3 নাম্বার একক স্থানীয়, আর 3 নাম্বার স্থানীয়, আর 2 নাম্বার স্থানীয় অঙ্ক এটা। প্রথম আর তৃতীয় যোগ করলে হয় 3, আর 2 নাম্বার আছে 4, বিয়োগ করলে হয় 1, তাহলে এদের পার্থক্য 1 হচ্ছে, শূন্য তো হচ্ছে না, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য না। আরেকটা কাজ করব আমরা, 241 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখে নেব। এই 13 দ্বারা বিভাজ্য কিনা, 13 দিয়ে ভাগ করলে 13 কে 13 থাকছে কত, 1 1 1, 111 কে 13 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ একে এই 6টা যে মৌলিক সংখ্যা ছিল 15 এর চেয়ে ছোট, কোনোটা দ্বারাই ভাগ করা যাচ্ছে না। তার মানে কি, এটা অবশ্যই যৌগিক সংখ্যা না, এটা অবশ্যই মৌলিক সংখ্যা। তার মানে 241 মৌলিক সংখ্যা। এভাবে আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন, আপনার মনে হতে পারে যে তো অনেক সময় লাগছে, আসলেই না। এর সর্বোচ্চ 50 সেকেন্ড সময় লাগবে, তার বেশি লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কয়েকবার প্র্যাকটিস করলে সর্বোচ্চ 50 সেকেন্ড সময় লাগবে, সর্বোচ্চ, তার বেশি জীবনেও লাগবে না। তো আপনারা যদি প্র্যাকটিস করেন অবশ্যই এটা পারবেন। এখন আমরা বর্গ সংখ্যা থেকে আরেকটা সম্পর্ক দেখব। এখন মৌলিক সংখ্যা তো দেখলাম, এবার দেখব বর্গ সংখ্যা।
বর্গ সংখ্যা থেকে একটি সম্পর্ক দেখবো। বর্গ সংখ্যা হচ্ছে প্রথমটা থেকে দ্বিতীয়টায় যদি যায় 3 বৃদ্ধি পেয়েছে, তারপরটা থেকে 5, তারপরটা থেকে 7, তারপরটা থেকে 9, এভাবে কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে। তো দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যা করে 2 2 করে বাড়ছে প্রত্যেকটায়। তো এরকম বর্গ সংখ্যা পরপর গেলে 2 2 করে বাড়তে থাকে। এখন এই বর্গ সংখ্যা থেকে আমাদের প্রশ্ন থাকে যে কি প্রশ্ন থাকে, একটা বর্গের পার্থক্য দেওয়া থাকে, দুইটা ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা যার বর্গের পার্থক্য দেওয়া থাকলো 37, সংখ্যা দুটি কত? তো আপনি তো এভাবে নির্ণয় করতে পারবেন না, এভাবে বারবার যে কি করা যাবে, সম্ভব না। তাহলে আমরা ওইভাবে নির্ণয় না করে আমরা যেভাবে নির্ণয় করব সেটা হচ্ছে যে একেবারে সহজ একটা টেকনিক আছে। ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায় সেটা দেখেন। ক্রমিক মানে পর পর লেখা, একটার পর আরেকটা, একটার পর একটা। তাহলে দুইটা ক্রমিক সংখ্যা বলেছে, একটা যদি 3 হয় আর একটা 4 হবে, বা একটা 3 হলে আর একটা 2 হবে, এরকম পরপর সংখ্যা যদি থাকে তাহলে তাদেরকে বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে একটা হলে আরেকটা পেয়ে যাব, তবে দুইটা নির্ণয় করার সূত্র আছে। তো আমরা প্রথমে দেখব বড় সংখ্যাটা কিভাবে নির্ণয় করা যায়। বড় সংখ্যা ইকুয়াল, তো আমাদের প্রশ্ন ছিল দুইটা ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য 37, তাহলে বর্গের পার্থক্য বড় সংখ্যা ইকুয়াল বর্গের পার্থক্য যোগ 1/2 সূত্র লিখে নেব আমরা। তো বড় সংখ্যা ইকুয়াল বর্গের পার্থক্য যোগ 1/2, তাহলে বড় সংখ্যা কত হচ্ছে 37 যোগ 1/2 ইকুয়াল, তাহলে হচ্ছে 38/2 ইকুয়াল 19। সহজ না? তাহলে 19 হয়েছে বড় সংখ্যাটা। তাহলে ক্রমিক সংখ্যা যদি পরেরটা জানতে চাওয়া হয় বা বড়টা হচ্ছে 19, তাহলে ছোটটা কত? 18, 100%, 18, কারণ আমি বড়টা পেয়ে গেছি, তার সাথে এক কম হবে। তো আমরা যদি এটাকে আবার ছোট সংখ্যার সূত্রের মাধ্যমে নির্ণয় করতে চাই তাও সেটা পারবো। সেটা এরকম হবে বর্গের পার্থক্য মাইনাস 1/2, হিসাব করলে চলে আসবে, হিসাব করলে অবশ্যই চলে আসবে। তাহলে আমরা বর্গের সংখ্যা থেকে বর্গের পার্থক্য থাকলে কিভাবে নির্ণয় করব? প্রথমে বড় সংখ্যাটা নির্ণয় করব, বর্গের পার্থক্য যোগ 1/2 ভাগ করে যে অ্যানসার আসবে সেটা বড় সংখ্যা, তার সাথে এক কম ছোট সংখ্যা। আশা করি সবাই এভাবে অঙ্কটা করতে পারবেন। এখন আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আর একটা টপিকই বাকি আছে আজকের আলোচনার, সেটা হচ্ছে মূলদ আর অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা বলতে যে সকল সংখ্যাকে আমি সহজ বাংলায় বলি যে নির্দিষ্ট করে বলা যায় এবং থামিয়ে রাখা যায়, সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যেরকম আমি যদি 2 লিখি, 2 তো থেমে গেল, এর পরে আর কিছু নাই, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। আবার যদি 3.25 লিখি, এটাও তো থেমে গেল, তাহলে এগুলোকে থেমে গেছে বা যাদেরকে থামানো যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। কিছু কিছু সংখ্যা আছে আমি যদি লিখি তাহলে এরকম হচ্ছে 2, 5, 7, 8, 1, 2, 9 এইভাবে বাড়তেই থাকে। তো এই যে মানগুলো বাড়তেই থাকছে, একে তো থামানো যাচ্ছে না, এই সংখ্যাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই যে অমূলদ সংখ্যা আর মূলদ সংখ্যার ভিতরে পার্থক্য হচ্ছে মূলদ সংখ্যাটাকে নির্দিষ্টভাবে প্রকাশ করা যায়, লেখা যায়, আর অমূলদ সংখ্যাকে নির্দিষ্টভাবে লেখা যায় না। তাহলে মূলদ সংখ্যার আরেকটা ধারণা আছে, p/q আকারে বা লব বাই হর আকারে যাদেরকে লেখা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা, যাদেরকে লেখা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কয়েকটা উদাহরণ বলি, 2, √2, √3, √5। তো আমরা একটু আগে পূর্ণ বর্গ সংখ্যা শিখেছি, এই পূর্ণ বর্গ সংখ্যা রুট করলে সেগুলো মূলদ সংখ্যা হয়, পূর্ণ বর্গ সংখ্যার বাইরে যে সকল সংখ্যা আছে সেগুলোকে রুট করলে অমূলদ সংখ্যা হয়। আরেকটা বিষয় মনে রাখবো, যদি পূর্ণ বর্গ সংখ্যা এর সাথে একটা পূর্ণ বর্গ সংখ্যার রুট বা অমূলদ সংখ্যার সাথে যদি মূলদ সংখ্যা গুণ করা হয়, অমূলদ গুণ মূলদ, তাহলে অবশ্যই সেটা অমূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যা গুণ মূলদ সংখ্যা সমান অমূলদ সংখ্যা হবে। এখন এই যে থামানো যায় না কিছু সংখ্যা মূলদ আছে, সেটা কি রকম? ধরেন আমি 10/3 লিখলাম, এটা যদি ভাগ করি তাহলে 3.333 এইভাবে লেখা যায়। এখানে একটা বিষয় একটু খেয়াল করবেন, 10/3 মানে হচ্ছে p/q আকারে লেখা গেছে বা লব বাই হর আকারে কিন্তু লেখা গেছে, তার মানে এটা কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু এটা কিভাবে, ওই যে আমি বলেছিলাম যে থামিয়ে দেওয়া যায় বা নির্দিষ্ট করে বলা যায়, সেই মানটা কিভাবে বের করব? সেটা হচ্ছে এই যে সংখ্যাটা আমাদের আসলো 3.33 এর যে পরপর এতগুলো সংখ্যা থাকবে, তার মানে হচ্ছে 3 দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার থাকে তার উপর একটা পৌনঃপুনিক ব্যবহার করতে হয়। ওই পৌনঃপুনিকের মানে হচ্ছে ওই সংখ্যাটা বারবার আছে। এখন যদি আমাদের এরকম আসে
7 8 9 7 8 9 এভাবে আসছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? 4.789 লিখে প্রথমটা এবং শেষেরটার মধ্যে একটা পৌনঃপুনিক দিতে পারি। পৌনঃপুনিক দিয়েও আমরা সংখ্যাটাকে থামিয়ে দিতে পারি, নির্দিষ্ট করে বোঝাতে পারি। তাহলে পৌনঃপুনিক যুক্ত যে সকল সংখ্যা আছে এবং যে সকল সংখ্যা নির্দিষ্ট মান প্রকাশ করে সেগুলো মূলদ সংখ্যা, আর যেগুলো কোনো নির্দিষ্ট মান প্রকাশ করে না সেইগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। আমরা অঙ্কে যেটা বিশেষ করে ব্যবহার করি পাই, সেটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। পায়ের মান 3.1415 এভাবে ডট ডট দেওয়া আছে। আপনারা খেয়াল করবেন এটা কিন্তু অবশ্যই একটা অমূলদ সংখ্যা। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, তার থেকে সংখ্যা, মৌলিক সংখ্যা, বর্গ সংখ্যা, বিভাজ্যতা এবং মূলদেয় অমূলদ সংখ্যা। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।